আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। আরও যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তারেক রহমান সহ অন্যান্য অভিযুক্ত যারা ছিলেন তারা খালাস পেলেন। আপনার কাছে প্রশ্ন থাকবে শুরুতেই যে তারেক রহমানের রাজনৈতিক যে ভবিষ্যৎ, সেটিতে আসলে এই রায় আসলে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন, এবং গোটা যে রায় হলো এবং বিচার প্রক্রিয়া সেটি নিয়েও আপনার একটু মন্তব্য শুনবো। ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর মামুন, আপনাকে আনমিউট করতে হবে ডিভাইসটি। এখন শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে একটু আগে আমরা তারেক রহমান সাহেবের আইনজীবীর একটি বক্তব্য শুনছিলাম যে রাজনৈতিক কারণে এই মামলাটি করা হয়েছে। আমি প্রথম এই বিষয়টি একটু বলতে চাই যে বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতি এবং আমরা যেটা জানছি গত 15 বছর বা ইভেন তারও আগেও যদি কোনো ঘটনা ঘটে থাকে, যে রাজনৈতিক কারণে এরকম মামলা আমরা দেখতে চাই না, সেটা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে হোক, সমাজে যে কারো বিরুদ্ধে হোক। কারণ এই রাজনৈতিক কারণে মামলাগুলো আমাদেরকে শুধুমাত্র এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেনি, আমাদের সমাজে যে সামাজিক স্থিতিশীলতা সেটিও নষ্ট করেছিল। কিভাবে? কারণ এই ধরনের অনেক মামলায় আমরা দেখেছি গত 15 বছর বিরোধী দলের যে নেতাকর্মী তাদের উপর এক ধরনের নিষ্পৃষণ নির্যাতন চালানো হয়েছে এই মামলা এবং বিচার বিভাগের যোগসাজকে। সেটি আমরা দেখতে চাই না। যদি এটি সঠিক হয়ে থাকে এবং যেভাবে আজকে কোর্টের রায়টি আমরা দেখতে পেলাম, যে যেহেতু কোনো সঠিক সাক্ষী উপস্থাপিত হয়নি, ডাইরেক্টলি কেউ কোনো কথা বলেনি, মুফতি হান্নানের মুখ থেকে এরকম কোনো তথ্য উপাত্ত বের করা যায়নি, শুনেছি দেখেছি টাইপের সাক্ষ্য দিয়ে একটি দেশের বিচার বিভাগ কিভাবে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেয়, সেটি কিন্তু গোটা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। এরপরে আসি যে দ্বিতীয় যে কথাটি আপনি বললেন, আমি মনে করি যে গত 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে একটি আলোচনা রাজনৈতিক মহলে এবং দেশের সর্বত্র খুব বেশি আলোচিত হচ্ছে যে তারেক রহমান সাহেব কবে ফিরবেন। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে উনি রাজনৈতিক ভাবে না, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেস করে উনি দেশে ফিরতে চান। আমি মনে করি এটি একটি শুভ বুদ্ধি বা একটি সঠিক সিদ্ধান্ত। এবং যদি রাজনৈতিক কারণে সবগুলো মামলা হয়ে থাকে, যেটি এই মামলাটির ক্ষেত্রে আমরা দেখছি, যেহেতু হাইকোর্ট এই যে মামলার বিচারিক আদালতের যে রায়, যেটি হাইকোর্ট আজকে রদ করলো, বাতিল করলো, তাহলে এটা বোঝা যায় যেটি রাজনৈতিক কারণে মামলা ছিল। যদিও সরকার বলছে যে তারা এ বিষয়ে আপিল বিভাগে আবেদন করবে এবং তখন হয়তো একটি চূড়ান্ত ফলাফল আসবে। কিন্তু হাইকোর্টের রায়টাকে যদি আমরা ধরে নিই, তাহলে এটি বলতে আসলে কোনো অসুবিধা নেই যে হয়তোবা সাক্ষ্য প্রমাণ অবশ্যই আদালতের একটি বিষয়, বাট রাজনৈতিক কারণও হয়তোবা এর সঙ্গে যুক্ত ছিল। এবং আমি মনে করি যে এভাবে রাজনৈতিক কারণে যেসব মামলা হয়েছে সেগুলো যদি সমাধান হয়, তাহলে হয়তোবা তারেক রহমান সাহেবের দেশে ফেরার প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে। আরো একটি মেসেজ আমার মনে হয় যে এই মামলাটা দিচ্ছে, একটি বার্তা দেশের রাজনীতি, বর্তমান পরিস্থিতি এবং জাতিকে দিচ্ছে। সেটি হচ্ছে যে আমরা বারবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সবগুলোই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে, এজন্য যে যেন বিএনপি রাজনৈতিক নেতৃত্ব শূন্য হয়। স্পেশালি জিয়া পরিবার যেন নেতৃত্বে না থাকতে পারে, তাহলে যেটি বলা হচ্ছে যে তাহলে হয়তো বিএনপির রাজনীতি জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সেটি যদি হয়ে থাকে এবং সে আশঙ্কা আজকের এই মামলাটি আবার প্রমাণ করলো, তাহলে কিন্তু তারেক আজকে যে কথাটা আমি বললাম সারা দেশের জন্য একটি বড় মেসেজ হয়তোবা। আমি এটির আরেকটি তাৎপর্য দেখি যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা বলছি নির্বাচনের রোড ম্যাপ, অন্যান্য আলোচনা করছি, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংযোগের কথা বলছি। আমার মনে হয় এটি সেদিক থেকেও একটি ভালো প্রক্রিয়া, বিএনপিকে এক ধরনের কনফিডেন্স দেবে বা আত্মবিশ্বাস যোগাবে যে হয়তোবা এই সরকার, তারেক রহমান হয়তোবা আগের রেজিমের কাছ থেকে সঠিক বিচার পাননি, কিন্তু এই সরকারের মাধ্যমে পাবে। আরেকটি কথা বলে আমি এখানে একটু শেষ করি, সেটি হচ্ছে যে এই যে তারেক রহমানকে যদি রাজনৈতিক কারণে এই মামলার আসামিভুক্ত করা হয় এবং মামলার আসামিও বলছে যে যাকে সাক্ষী বানানো হচ্ছে সে বলছে যে তারেক রহমান নাম আমি বলিনি, তার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে বিচার বিভাগ যেমন একদিকে ধ্বংস হয়েছে সেটি অবশ্যই, কিন্তু 21শে আগস্টের ঘটনাটা তো সঠিক তদন্ত হতে হবে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে চাই যে তারেক রহমান সাহেব দোষী হবেন না, অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ জানাই। অ্যাপিলেট ডিভিশন থেকে যখন রায়টা আসবে হয়তো আরো চূড়ান্ত রায় পাবো, কিন্তু এই ধরনের মামলা বিচার বিভাগের উপর একদিকে যেমন আস্থাহীনতা তৈরি করছে, আর একদিকে কিন্তু বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, যেটা 15 বছরে আরো প্রথিত হচ্ছে। এই জন্য আমরা চাই
যে তারেক রহমান সাহেব দায়ী না হোক, লুৎফর রহমান বাবর দায়ী না হোক, কিন্তু যারা দায়ী তাদেরকে কিন্তু খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা উচিত। একদম। ডক্টর মামুন, আমি আপনার কথার সূত্র ধরেই গোলাম মুর্তজার কাছে যেতে চাই। যারা ক্ষতিগ্রস্ত হলো তারা আসলে কিভাবে বিচারটা পেতে পারে? আমরা দেখলাম যে সবাইকে খালাস দেওয়া হলো, বলা হলো যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে, একটি হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হলো তারা কিভাবে বিচার পাবে, এবং আরেকটি বিষয় যে সুষ্ঠু বিচার কি এবার পেল, মানে বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা যেটি চলে গিয়েছিল সেটি কি ফিরে আসবে এই রায়ের মধ্য দিয়ে? এই রায়ের মধ্য দিয়ে আমাদের রাজনীতি এবং বিচার বিভাগের 2-3টি প্রসঙ্গ বহু বছর পর্যন্ত আলোচনায় থাকবে। প্রথমত কথা, এই শেখ হাসিনা রিজিয়মে 1.5 দশকের বেশি সময়ে শেখ হাসিনা তো শুধুমাত্র অর্থনীতি, প্রশাসন ধ্বংস করে দিয়ে যায় নাই, শেখ হাসিনা বাংলাদেশের মেরুদণ্ড বলতে যেগুলো বোঝায় তার সবকিছুই ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংস করে দিয়ে যাওয়ার এখন আমরা একটা উদাহরণ দেখছি, বড় করে সামনে আসছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এখন আলোচনায় দুটি বিষয় আছে। একটি বিষয় আলোচনায় আছে যে এতগুলো মানুষ মারা গেল, 21শে আগস্টে গ্রেনেড হামলা হলো, তাহলে এই হামলাটি কে করলো, তাহলে কি এরকম হামলা হয়নি, এরকম একটা আলোচনায় আছে, আনার চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় আনার চেষ্টা করা হচ্ছে, সেটি হচ্ছে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আদালতের রায়ও সরকারের মনোভাব অনুযায়ী হয়, এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখতেন, এর মধ্যে অনেক জ্ঞানী গুণী এক সময়ে দেশে থাকতেন, এখন বিদেশে গিয়ে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা তথাকথিত সাংবাদিকরাও আছেন। এই তারা এরকম কেউ কিছু কিছু বলার চেষ্টা করছেন। এখন এখানে দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় যে 21শে আগস্টের অবশ্যই গ্রেনেড হামলা হয়েছে, 21শে আগস্টে মানুষ মারা গেছে, অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। এই মামলাটির যেটা দরকার ছিল একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, একটা নির্মোহ তদন্ত। এই মামলাটির সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নির্মোহ তদন্ত হয়নি। তদন্ত না হয়ে যেটা হয়েছে যে তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করে তাদেরকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দিতে হবে, এরকম একটা মোটিভ নিয়ে কি বলে মানে বিচারিক প্রক্রিয়া এগিয়েছে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে শেখ হাসিনার সময়ে মামলা গড়িয়েছে। এটার কারণে যেটা হয়েছে, প্রথমত কথা, মামলায় তদন্তটা ঠিক হয়নি, জোর করে আসামি করা হয়েছে, এবং জোর করে আসামি করতে গিয়ে নজিরবিহীন কিছু দৃষ্টান্ত তৈরি করা হয়েছে। সেই দৃষ্টান্তগুলো আইনের চোখে সম্পূর্ণরূপে অবৈধ। যেমন ওই যে আইনজীবী কথা বলছেন যে 400 বছরের ইতিহাসে এরকম কোনো নজির নেই, ফৌজদারি অপরাধের 400 বছরের ইতিহাসে এরকম কোনো নজির নেই যে একজন আসামি 2 বার জবানবন্দি দিচ্ছেন এবং 2 বারের জবানবন্দি তিনি আদালতে গিয়ে আবার প্রত্যাহার করে নিচ্ছেন, তার উপরে ভিত্তি করে সাজা দেয়া হচ্ছে। তার মানে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। ওই সময়ের শেখ হাসিনার বক্তব্যগুলো খেয়াল করে দেখেন, শেখ হাসিনার বক্তব্যগুলো আদালতে কি হবে, তদন্তে কি হবে, সে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে যেভাবে বিএনপি নেতৃবৃন্দকে, তারেক রহমান, খালেদা জিয়া সহ এদেরকে যেভাবে দায় চাপিয়েছেন, সেই কারণে এই পুরো মামলাটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। এখন প্রশ্নটি পূর্বের বিচার ঠিক হয়নি না এখনকার বিচার ঠিক হলো না, এই প্রশ্নটা সব সময় থাকবে। কিন্তু আমরা ধরে নিচ্ছি আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে আজকে, সেই পর্যবেক্ষণে সুনির্দিষ্ট কিছু কথা বলেছেন। আইন কোন জায়গাতে ব্যত্যয় ঘটেছে, আইনের ব্যত্যয় ঘটেছে, এবং কোন জায়গার কারণে ব্যত্যয়ের কারণে শাস্তি এবং বিচারিক প্রক্রিয়ার যে রায়টা দেয়া হয়েছিল বিচারিক আদালতে, এটা যে বৈধ নয় সেটা কিন্তু সুনির্দিষ্ট করে বলেছে। এটা আগামী দিনগুলোতে এটা নিয়ে গবেষণা করার সুযোগ থাকবে। একটা বিষয় গেল। আরেকটি বিষয়, তারেক রহমান বা বিএনপির জন্য আরো একটা ইতিবাচক দিক যে জায়গাটাতে, সেটি হচ্ছে ওই যে শুরুতে যেটা বললাম যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি মামলারও গতিবিধি, রায় পরিবর্তন হলো, এই কথাটা বিএনপির ক্ষেত্রে ওইভাবে প্রযোজ্য হবে না, তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থাতে জোর করে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় যারা দোষী তাদের খুঁজে বের করার চেষ্টা করা হয়নি।
আর এখন বিএনপি ক্ষমতায় না, বুঝতে হবে আবারও যে ক্ষমতায় বিএনপি না, ক্ষমতায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন একটি সরকার, যে সরকারকে নিয়ে বিএনপি সমর্থন দিচ্ছে, আবার একই সঙ্গে বিএনপি এই সরকারের দোষ ত্রুটি ছোটখাটো আমি গোলাম মুর্তজা, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার কাছে আমি ফিরবো, একটা বিরতি থেকে ফিরে এসে এই প্রসঙ্গেই থাকবো আমরা। আমি আপনার কাছে আমার যে দ্বিতীয় প্রশ্নটা ছিল সেটির উত্তর নেব, যে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আসলে এখন বিচার পাওয়ার জন্য বা আদৌ আসলে বিচার পাবে কিনা, সেই প্রক্রিয়াটা কি হতে পারে, সেই আশাবাদটা আসলে আমরা করতে পারি কিনা, সেটি নিয়ে আলোচনা করবো। দুজনেই থাকুন আমার সাথে। আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরএন স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। গোলাম মুর্তজা, আপনার কাছেই যেতে চাই এবারও। আমি বলছিলাম বিরতির আগে যে যারা ক্ষতিগ্রস্ত হলো তারা আসলে বিচারটা কি আসলে পাবে কিনা, পেতে পারে কিনা, পেলে সেটি আসলে কতটা আশাবাদী হতে পারি আমরা? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে ক্ষতিগ্রস্ত পক্ষ কিন্তু দুটি। একটি ক্ষতিগ্রস্ত পক্ষ যারা ওই দিন 21শে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছিলেন, যারা আহত হয়েছিলেন, যারা স্বজন হারিয়েছিলেন, তারা একটা ক্ষতিগ্রস্ত পক্ষ। অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার আছে, অবশ্যই এই বিচারটি হওয়া দরকার। তার আগে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নির্মোহ তদন্ত হওয়া দরকার। আমি ঠিক নিশ্চিত নই ঘটনার এত বছর পরে আলামত, মুফতি হান্নানের মতো একজনকে ফাঁসি দিয়ে দেয়া, এরকম বহু আলামত নষ্ট হয়ে যাওয়া, এখন আর সেই তদন্তটি করা সম্ভব কি সম্ভব না আমি ঠিক নিশ্চিত নেই। তবে খুব বেশি আশাবাদী নই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটি ক্ষতিগ্রস্ত পক্ষ আছে। সেই ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে যারা আজকে খালাস পেলেন। দেখেন, তারেক রহমানকে এত বছর পর্যন্ত এই অপবাদ নিয়ে তাকে দেশের বাইরে কাটাতে হলো, এটা একরকমের। লুৎফুজ্জামান বাবরকে প্রায় 14-15 বছর জেলে কাটাতে হচ্ছে মৃত্যুদণ্ড নিয়ে। মৃত্যুদণ্ডের একজন আসামি জেলে কোন অবস্থাতে থাকে আমরা সেটা জানি। আমি তার প্রতি সহানুভূতি দেখাচ্ছি না, আমি ন্যায় বিচারের কথা বলছি, ন্যায্যতার কথা বলছি। একজন মানুষ যদি অপরাধ করে না থাকেন, তিনি যদি হামলা করে না থাকেন, তিনি যদি হত্যার চেষ্টা না করে থাকেন, তাহলে সেই মানুষটিকে যে বছরের পর বছর জেলে রাখা হলো। একটি শিশু যখন বলল, আমার জন্মের পর থেকে আমি আমার বাবাকে দেখিনি। এই যে ক্ষতিগ্রস্ত পক্ষ, এখন এই ক্ষতিগ্রস্ত পক্ষটা কি করবে? এই ক্ষতিগ্রস্ত পক্ষটার তো বিচার চাওয়ার অধিকার আছে। তাহলে এরা শেখ হাসিনার নামে আবারও মামলা করবে। মামলা করা দরকার, মামলা করা উচিত। শেখ হাসিনা তো বাংলাদেশটাকে একটা নজিরবিহীন অনিয়মের একটা ভাগাড়ে পরিণত করে পালিয়েছে। এই পালিয়ে যাওয়া এই মানুষটিকে পালিয়ে বেঁচে আছে, সে পালিয়ে গিয়ে 7 স্টার রেস্ট হাউসে জীবনযাপন করছে। আর বাংলাদেশটাকে অর্থশূন্য করে দিয়ে, বাংলাদেশটাকে আইন শূন্য করে দিয়ে, বাংলাদেশটাকে ন্যায্যতা শূন্য করে দিয়ে, বাংলাটাকে একটা অনিয়মের দেশে, বাংলাটাকে একটা জালিয়াতি এবং লুটপাটের দেশে পরিণত করে এই যে তার পালিয়ে যাওয়া, অবশ্যই তার অন্যান্য অনেক বিচারের মধ্যে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে যে সে নোংরা রাজনীতি করেছে, সে যে একজনের দায় আরেকজনের উপরে চাপাতে চেয়েছে, সে যে নিরীহ মানুষকে শাস্তি দিয়েছে আর অপরাধীদের শাস্তির বাইরে রেখেছে, এই অপরাধটিরও নির্মোহ তার নামে মামলা হওয়া উচিত এবং তার সহ আরো যারা ছিলেন তাদের নামে মামলা হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা করবে কিনা জানি না, করার সুযোগ আছে, আমি জানি না তারা করবে। এবং প্রকৃত যারা আসলে দোষী তাদেরকেও আসলে চিহ্নিত করা প্রয়োজন। দুটি, প্রকৃত দোষী বলতে গ্রেনেড হামলা যারা করেছিলেন তাদের খুঁজে বের করা দরকার। কিন্তু এত বছর পরে এসে সেই আলামত, সেইটা সম্ভব কিনা আমি নিশ্চিত নই। নিশ্চিত হলে বা চেষ্টাটা থাকা দরকার। আর এই যে ক্ষতিগ্রস্ত যাদেরকে এত বছর জেলে রাখা হলো, তাদেরকেও নির্যাতন করা হলো, তারা তো বিচার চাইতে পারে, তাদের তো বিচার চাওয়ার অধিকার আছে। বুঝতে পেরেছি, দুটোই খুব গুরুত্বপূর্ণ। জি, আমি একটু ডক্টর মামুনের কাছে যেতে চাই শ্বেতপত্রের প্রসঙ্গে। যেটি বলা হচ্ছে যে প্রায় 2.25 লাখ কোটি টাকা, বিপুল পরিমাণ অর্থ। সামনের দিনে কি আসলে এই ধরনের আর্থিক খাতের দুর্নীতি কমবে কিনা? শ্বেতপত্র আমরা দেখলাম, সেটি পরবর্তীতেও যদি সেগুলোই ঘটতে থাকে, সেটি আসলে আসলে কোনো দেশের জন্যই তেমন মঙ্গলজনক না। এই আর্থিক খাতের দুর্নীতি, এইরকম চিত্র আর আসলে আমরা দেখতে চাই না, সেটি দেখা যাবে না কিনা সব মিলে একটু শুনতে চাই আপনার কাছে। না, প্রথমে আসলে আমি যেটা বলতে চাই যে আমরা অনেকগুলো কমিশন, অনেকগুলো কমিটির কথা শুনছি। আমি
ডক্টর দেবপ্রিয় সহ এই শ্বেতপত্র প্রকাশ কমিটির যারা মেম্বার প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই। এটা একটা আশা জাগানিয়া বিষয় যে একটি প্রথম কোন কমিটির আমরা রিপোর্ট দেখতে পেলাম, এটি অত্যন্ত একটি আশার বিষয় বলে মনে করি এবং ধন্যবাদ। দ্বিতীয়, এখানে আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে ফেসিবাদ বা স্বৈরাচার বলে নানান রকম অভিযোগ উপস্থাপন করছিলাম, পত্রিকাতেও বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে, কিন্তু পত্রিকার বিভিন্ন রিপোর্ট, ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস আর এই কমিটির যে রিপোর্ট সেটি কিন্তু পুরোপুরি ভিন্ন ধর্মী, ভিন্ন চরিত্রের। এই রিপোর্টটি প্রথমবারের মতো একটি মোটা দাগে যে জিনিসটা প্রমাণ করলো যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আমি রিপোর্টটি যখন পড়ছিলাম সেখানে কয়েকটি তথ্য আমি তুলে ধরতে চাই দর্শকদের জন্য আবার। সেটি হচ্ছে যে 29টি প্রকল্প রিভিউ করেছে এই কমিটি, তার মধ্যে 7টি প্রকল্প থেকে, মেগা প্রকল্প, প্রত্যেকটি থেকে 10,000 কোটি টাকার বেশি লোপাট হয়েছে কল্পনাতে, যেটা আপনি বলছিলেন যে এটা অসম্ভব রকমের দুর্নীতি। দ্বিতীয় যেটি হচ্ছে, বলা হচ্ছে যে এর যে প্রাক্কলিত ব্যয় ছিল টোটাল 1,14,000 কোটি টাকা এবং দেখা গেছে ব্যয় হয়েছে 1,85,000 কোটি টাকা। আরো একটা জিনিস যে যেটা খুবই দৃষ্টিগোচর হয়েছে আমার, এবং আমি মনে করি যারা এই রিপোর্টটা পড়বেন তারাও দেখবেন, যে জমির দাম বৃদ্ধি, পণ্যের দাম বৃদ্ধি, বেশি দেখে ক্রয় করা হয়েছে। প্রশ্ন সেটি নয়, প্রশ্ন হচ্ছে 70%-এর বেশি কোনো কোনো ক্ষেত্রে ব্যয় দেখানো হয়েছে। আমি আপনার সাথে একমত, কোনো দ্বিমত নেই যে আমরা এই ধরনের কোনো দুর্নীতির চিত্র আর দেখতে চাই না। আরো একটি তথ্য খুব ভয়ঙ্কর, সেটি হচ্ছে এডিবির যে বাস্তবায়ন। আমাদের বাজেটের দুটি অংশ আমরা জানি, সেদিকে আর আমি যাচ্ছি না। এডিবি আমাদের অর্থনৈতিক উন্নয়নের মূল যে জায়গাটা, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 40% লুটপাট হয়েছে 15 বছরে। আমার একটা কথা ভালো লেগেছে আজকে প্রধান উপদেষ্টা, তারপর আমি দুটো কথা বলতে চাই এই প্রসঙ্গে। সেটি হচ্ছে যে এটি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে এবং জনগণের জন্য উন্মুক্ত করা হবে, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিলেবাসে অন্তর্ভুক্তকরণ একটা বড় প্রক্রিয়া, কিন্তু এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা খুবই জরুরি, যেটি আমি শুরুতে বলেছিলাম যে এটি প্রথম একটি পদক্ষেপ। দুটি জিনিস আমি এখানে উল্লেখ করতে চাই, যেটি কয়েকদিন ধরেই আমরা, আমাদের অর্থনীতিবিদরা, ডক্টর দেবপ্রিয়, সেলিম রায়হান সহ ডক্টর মুস্তাফিজ বারবারই বলছেন যে ক্রনিক ক্যাপিটালিজম বা চামচার পুঁজিবাদ তত্ত্ব। পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি যে স্বৈরতন্ত্র সবসময় ভাগ বাটোয়ারার এক ধরনের দুর্নীতি করে, আমরা যেটাকে বলি যে দায়বদ্ধতার দুর্নীতি, অর্থাৎ আপনি দুর্নীতি করবেন, তার ভাগ বাটোয়ারা আপনি সবাইকে দেবেন, সেটা এক ধরনের আমরা দেখেছি। কিন্তু ক্রনিক ক্যাপিটালিজমের এত বড় উদাহরণ আর বোধহয় পৃথিবীতে নেই। দেখুন, আপনি যদি আমাদের ক্রনিক ক্যাপিটালিজমের একটু যদি কথাটা আমি একটু ইলাবোরেট করি, অর্থাৎ যে সরকারটি ক্ষমতায় থাকবে তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা তার দুর্নীতিকে জায়েজ করার জন্য তার যে সাঙ্গপাঙ্গ বা তার যে চামচা তাদেরকে সুবিধা দেবে। দেখুন, এমন কোন শ্রেণী, এমন কোন পেশা নেই, অবশ্যই প্রথম যারা আসবে রাজনীতিবিদরা, সবাইকে কিন্তু দুর্নীতিবাজ বানানো হয়েছিল এই প্রক্রিয়ার মাধ্যমে। যেমন আমলা, পুলিশ, সামরিক বাহিনীর কেউ কেউ, সাংবাদিক। একটু আগে মর্তুজা একটা কথা বলেছে যে সাংবাদিকদের এটা নতুন একটা ট্রেন্ড। উনি আমার সিনিয়র, আমার মনে হয় না উনিও দেখেছেন, আর আমরা তো প্রথম দেখলাম যে কিভাবে দুর্নীতিতে সাংবাদিকদের জড়ানো হয়েছে। ফ্ল্যাট, গাড়ি, মানে হাজার হাজার কোটি টাকার কথা আমরা শুনছি, সাংবাদিকদের কোনো শ্রেণী বাদ যায়নি। তার মানে মোটা দাগে একটা চামচা পুঁজিবাদের, একটা চামচা পুঁজিবাদ বা ক্রনিক ক্যাপিটালিজমের সর্বোত্তম উদাহরণ উনি সৃষ্টি করেছে, যেটি আমরা দেখতে চাই না। 2 নাম্বার, আবার যদি আসি যে দায়বদ্ধতার দুর্নীতি, বা আপনি দুর্নীতি করবেন, অন্যদেরকেও লোপাট করার ভাগ দিবেন। ব্যাংকিং সেক্টরকে দেখেন, আপনি আমাদের অবকাঠামোগত উন্নয়ন দেখেন, আপনি যে কোনো মেগা প্রকল্প দেখেন, প্রত্যেকটাতে কিন্তু এই জিনিসটি হয়েছে যে টেন্ডার হয়েছে, যারা জড়িত সবাইকে দুর্নীতির টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবং এখন যে জিনিসটা বেরিয়ে আসলো যে প্রত্যেকটি ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে, সবাইকে তুষ্ট করে, আসলে যে আমরা দেখেছি যে সেই শ্বেতপত্রে জি আমলারাও অনেকেই জড়িত এই মহাযজ্ঞ, দুর্নীতির মহাযজ্ঞের মধ্যে। সেটাই বলছি, এবং মানে কোন শ্রেণী, আমি সাংবাদিকদের উদাহরণটা দিলাম, আমলারা তো আগেই আমরা জানি জড়িত। যে জায়গায় প্রশ্নটা আপনি আমাকে করলেন যে কোনোভাবেই এটি আমরা দেখতে চাই না, কেন এটি হলো? শুধুমাত্র কি শেখ হাসিনা এই ইকোনমিক সেক্টরকে ধ্বংস করেন? না, প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করেছেন। যেমন দুর্নীতি দমন কমিশন হতে পারতো এটার একটা রক্ষা কবচ, বা তারা এই কাজটাকে একদম পরিষ্কার, এবং ব্যাংকগুলো সেভাবে অ্যাক্ট করতে পারতো যেন পাচার না হয় এই টাকা। পুরো প্রক্রিয়াটাকে এমন, পুরো প্রতিষ্ঠান, পুরো প্রক্রিয়াটাকে এমন ভাবে সাজানো হয়েছে যে ক্রনিক ক্যাপিটালিজমের মাধ্যমে আজকে যে ঘটনাটি ঘটলো, চূড়ান্ত রূপে আমরা আসলে দেখলাম। ডক্টর মামুন, তো কি হবে এক জিনিস, কিন্তু অর্থনীতির যে ক্ষতিটা হলো সেটা কিন্তু খুব ভয়ঙ্কর রকম একটা ক্ষতির সম্মুখীন আমরা হলাম। একদম। ডক্টর মামুন, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটা বিরতির সময় গেছে, ফিরে এসে আমি গোলাম মর্তুজা আপনার কাছে যাব, যেটি হচ্ছে একই প্রসঙ্গে, শ্বেতপত্রের প্রসঙ্গে।
থাকুন আমার সাথে দুজনেই। আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত আরআরএম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন গোলাম মুর্তজা এবং ডক্টর আব্দুল্লাহ আল মামুন। গোলাম মুর্তজা, শ্বেতপত্রের প্রসঙ্গে আপনার কাছে যেতে চেয়েছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে শ্বেতপত্র, এর গ্রহণযোগ্যতা নিয়ে আসলে কোনো ধরনের সন্দেহ আছে কিনা, প্রতিহিংসার কোনো ধরনের জায়গা আছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা ঠিক কিভাবে নিশ্চিত করা যাবে সামনের দিনে, এবং এই যে শ্বেতপত্র প্রকাশিত হলো, এই যে আর্থিক দুর্নীতি হলো, বাংলাদেশে এর সামনের দিনগুলোতে অর্থনীতিতে প্রভাবটা কি পড়তে পারে? অনেক বড় প্রশ্ন, এতখানি সময় নিশ্চয়ই পাওয়া যাবে না। প্রথমত কথা, শ্বেতপত্রটির করার প্রক্রিয়াটা আমরা যতটা দেখেছি, মোটামুটি ভাবে খোঁজ খবর রেখেছি, সেই শ্বেতপত্রটি তৈরি করার প্রক্রিয়াটাতে দেখেছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি নেতৃত্ব দিয়েছেন, তার সঙ্গে একদল যোগ্য লোক ছিলেন। তিনি নিজে অত্যন্ত যোগ্য মানুষ এবং এই কাজটি যে প্রক্রিয়াতে করেছেন, এবং এখানকার প্রতিটি তথ্য মোটামুটি ভাবে তথ্য ভিত্তিক, প্রমাণ ভিত্তিক। সুতরাং রাজনৈতিক কারণে বলা যাবে যে না, আমরা কোনো দুর্নীতি করি নাই, কিন্তু এই তথ্য বা এই শ্বেতপত্রটিকে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ এগুলো তথ্যভিত্তিক। সেই কারণে এই শ্বেতপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শ্বেতপত্রটির গুরুত্ব আরেকটি কারণে, যে যে প্রধান 6টি কমিশন গঠন করা হয়েছে, এই 6টি কমিশনের রিপোর্ট এবং রিপোর্টের বাস্তবায়নকে কেন্দ্র করে বাংলাদেশের আগামীর যে নির্বাচন কোন সময় হবে সেটা নির্ধারিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন অর্থনীতি বিষয়ে যে শ্বেতপত্রটি প্রকাশ করছে, আগামীকাল যেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, এটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা কোন প্রক্রিয়াতে দুর্নীতিগুলো করে গেছেন দেখেন, যদি ছোট উদাহরণ দিই, ছোট উদাহরণের মধ্যে থাকে যে কোনো একটা দুর্নীতিতে একটা নিয়ম করে ফেলেছিল যে এর একটা ভাগ শেখ হাসিনার ছেলে জয় পাবে, এর একটা ভাগ শেখ হাসিনার বোন রেহানা পাবে, এর একটা ভাগ রেহানার ছেলে মেয়েরা পাবে, এর একটা ভাগ হাসিনার মেয়ে পাবে, এবং বড় একটা অঙ্ক দেশের বাইরে পাচার হয়ে যাবে। এই যে পাচার, যেমন আমি আগেও বলেছি, আবারও বলি, যে সজীব ওয়াজেদ জয়, এই একটি গবেষণা যদি কেউ করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি, যে এই ছেলেটি তার পেশা হিসেবে এক ধরনের কিছু টার্ম ব্যবহার করা হয়, তার কোনো পেশা নাই, সে কোনো কাজ করে না, সে ওয়াশিংটনে থাকে, সে রাজার জীবন যাপন করে, সৌদি শেখরা যে জীবন যাপন করে সে সেই জীবন যাপন করে, অথচ সে কোনো কিছু আয় করে না। তার অনেকগুলো বাড়ি আছে, কয়শো বাড়ি আছে আমি জানি না, অনেকগুলো বাড়ি আছে, সে কোনো কিছু আয় করে না। তো এই যে জীবনযাপন, এইটা কোন টাকায়? এটা বাংলাদেশের টাকায়। সালমান রহমান, তার শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমানের ছেলে কয়েকশো কোটি টাকা দিয়ে ইংল্যান্ডে বাড়ি কেনে, সেই বাড়িতে শেখ রেহানা থাকে। অনিয়ম এবং দুর্নীতি এবং আনএথিক্যাল কাজ কত রকম হতে পারে, শেখ হাসিনা তার নজির তৈরি করে দিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই শ্বেতপত্রের একটি হচ্ছে তাৎপর্যপূর্ণ, প্রতি বছর যে প্রতি বছর যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে গেছে তার একটা নমুনা, দুর্নীতি হয়ে গেছে তার একটি নমুনা, সিলেবাসে অন্তর্ভুক্ত করা, দেশের মানুষকে জানানো, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আরেকটি কাজ হচ্ছে বিচারটা হবে কিনা, পরবর্তী সময়ে এই পাচারের ধারা বা জালিয়াতির ধারাটা বন্ধ হবে কিনা। এর জন্য যেটা করা দরকার সেটি হচ্ছে, শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, প্রতিটি ঘটনা বা সুনির্দিষ্ট করে কয়েকটি ঘটনা ধরে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনের সহায়তা নিয়ে ডক্টর ইউনূসের ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য তদন্ত করা, সেই তদন্তের ভিত্তিতে মামলা এবং শাস্তি বা বিচার সেটি নিশ্চিত হলে নিশ্চয়ই, আমি আপনার কথা থেকে উত্তরটা নিচ্ছি যে সেটি নিশ্চিত হলে নিশ্চয়ই পরবর্তী বা ভবিষ্যতে এই ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা অনেকটাই পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। ডক্টর মামুন, আপনার কাছে আমি যেটি জানতে চাইবো যে আজকে আমরা গার্ডিয়ানের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি আরও দুটি গণমাধ্যমের অনুসন্ধানকে উদ্ধৃত করে সেই প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেটিতে বলা হয়েছে যে বিপুল পরিমাণ শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পত্তির খোঁজ পাওয়া গেছে যুক্তরাজ্যে। এই সম্পত্তিগুলো বা এই যে অর্থ ফিরিয়ে আনতে আসলে কতটা সক্ষম হবে, বা তাদেরকে আমরা বারবারই আসলে এই আর্থিক খাতের কথা বলতে গিয়েও গোলাম মুর্তজাও বলছিলেন যে সুষ্ঠু তদন্ত এবং বিচারের প্রক্রিয়াটা আসলে করা উচিত। এই ক্ষেত্রে আসলে সেটি করা যাবে কিনা, এই ব্যাপারে আপনার মতামত একটু শুনতে চাই।
আনমিউট করতে হবে। এখন শোনা যাচ্ছে? জি জি ডক্টর মামুন। যেটি বলছিলাম যে এটি যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এটি শুধু অর্থনীতি মেরামতের জন্য নয়, বা আমরা যে একটা নতুন বৈষম্যহীন বাংলাদেশ দেখছি তার জন্য নয়। আপনার একটা ছোট্ট উদাহরণ দেই। আমি এই মুহূর্তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। এখানে একটি আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহত হয়েছেন তাদের একটি স্মরণ সভা ছিল। আমি 6টি শহীদ পরিবারের বক্তব্য আমি শুনেছি। একদম শেষ দিকে চলে এসেছে আমরা। এবং হ্যাঁ, 6টি শহীদ পরিবারের বক্তব্য শুনেছি, সাইদ, মেরাজ, তাহের, মিলন এদের, এবং প্রত্যেকে কিন্তু বলেছে আমাকে আজকে ব্যক্তিগতভাবে কথা বলে যে কেউ কোনো কম্পেনসেশন পায়নি, তারা নিদারুণ জীবন যাপন করছে। আমরা জানি যে একটি ফাউন্ডেশন করা হচ্ছে, সেখানে অর্থনৈতিক ইস্যু আছে, তবে যে ঘটনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই টাকাটি ফেরত আনতে হবে যে কোনো মূল্যে। সেখানে আমাদের ডিপ্লোমেসিটা একটা বড় অংশ, প্রত্যেক দেশের নিজস্ব আইন রয়েছে, সাকসেসফুল ডিপ্লোমেসি ইম্পর্টেন্ট। জি ডক্টর মামুন এবং গোলাম মুর্তজা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সংবাদ সম্প্রসারণে সময় দেওয়ার জন্য। এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।